জামাতের আমিরের বক্তব্যটা দেখেন, তো সেইখানে আমার ধারণা কিছু একটা উনারা যে করছেন, করছেন। হুম, সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। কিছু একটা করছেন এবং সেটা কি করছেন? মানে আ সরকারের সরাসরি বিরোধিতা করছেন এবং কেন করছেন সেটা অ্যা সে কেন করছেন হুম, সেটা তো তারা রিজন গুলো বলছেন। কিন্তু এর বাইরে আরো কিছু করছেন কিনা সেটার কিছু ইঙ্গিত এখানে পাওয়া যায়। যেমন ধরেন উনি বলছেন আ সরাসরি অ্যাকিউজ করছেন সরকার গণভোটের রায় মেনে না নিয়ে রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের সব বিষয়কে অগ্রাহ্য করেছে। হুম, সরকারকে একেবারে মানে ইয়ে করতেছেন। মানে একটা কর্নারে নিচ্ছেন যে এমন একটা কিছু সরকার মানছে না বা মানে নাই যেটা মানে আ কি মানে যেটা না হলে তারা তাদের এক্সিস্টেন্স হুম, তাদের মানে তাদের বেঁচে থাকা, তাদের চলাফেরা, তারা এই বাংলাদেশ দখল করাটা কষ্ট হয়ে যাচ্ছে। এখানে এইটা কারণ রাষ্ট্রের মৌলিক পরিবর্তন বলতে উনারা কি বুঝান? মৌলিক পরিবর্তনটা কি? উনারা হুম, সংবিধান বাতিল করতে চান? আরেকটা নতুন সংবিধান করতে চান? কিন্তু যে সংবিধান সংস্কার সংক্রান্ত যে আলোচনাগুলো হয়েছিল, সেখানে অনেক মৌলিক পরিবর্তনের কথা বলা হয়েছে ওই সংবিধানের মধ্যে কিন্তু। কিন্তু মানে এখনকার সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন আছে। যেমন ধরুন উনারা প্রধানমন্ত্রীর মেয়াদ অমুক-তমুক অনেক কিছু পরিবর্তন করতে চাইছেন। তো সেটা তো পরিবর্তন। সেটা তো সম্ভব যেটা বিএনপি প্রস্তাব করছে সংবিধান সংশোধন কমিটি। না, উনারা কিন্তু সেটা চাচ্ছেন না। উনারা চাচ্ছেনই হইলো যেটা মানে আ ই ই মানে ই আ এত আলোচনার পরেও ডক্টর রিয়াজ বা ওই যে কি বলে রিয়াজ, প্রফেসর রিয়াজ যেই ইঙ্গিতপূর্ণ গণভোটটা করছেন সেটা হলো আমাদের সংবিধানটা একেবারে পুরোপুরি ফেলে দেওয়া। এখন দেখেন আলোচনা কিন্তু সংবিধান সংস্কার কমিটিতে কিন্তু আলোচনা হয়েছে সংবিধান সংস্কার নিয়ে। তার সংবিধান সংশোধন। সংস্কার মানে সংবিধান এই যে বর্তমান ৭২ এর সংবিধানটা আছে যেটা যদিও অলরেডি অনেক পরিবর্তন হয়েছে, সেই সংবিধানটার মধ্যে সংস্কারের কথা। কিন্তু তারা কেন সংবিধান সংশোধন কমিটিতে নাম দেন না? এখন যদি এটাকে সংবিধান সংস্কার কমিটি নাম দিত, তাহলে তো ওরা কি করত? তো আমার ধারণা বিএনপি এখানে সংবিধান সংশোধন না বলে সংবিধান সংস্কার কমিটি বললেও কোনো অসুবিধা ছিল না। কিন্তু তারা যে পদ্ধতিতে যাচ্ছে যে ওই যে দেখেন হুম, ওনারা ৬০ দিন ৬ মাসের মধ্যে ওনারা এই সংবিধান পুরা ইয়ে করে দিবেন। মানে ওনারা নতুন একটা গণপরিষদ করে নতুন একটা সংবিধান বানাইতে চান। যেটা রিয়াজরা এত আলোচনার পরে ডাইভার্ট কইরা গণভোটটার দিকে নিয়ে গেছে। যেটা বিএনপি হুম, কিন্তু বারবার কিন্তু ওই সংবিধানে থাকতে চেয়েছে। এনসিপি এবং জামাত ছাড়া বাকি সবাই ওখানে যতগুলি অনেক লাল বদর ওখানে ছিল। তারপর অনেক বুদ্ধিবীচি ওখানে ছিল। সবাই কিন্তু আল্টিমেটলি কিন্তু সংবিধানটা সংস্কারের কথাই বলছে। কিন্তু রিয়াজ যখন এই যে গণভোটটা করে, গণভোটের মধ্যে এমন আকারে গণভোটটা করিয়েছে যাতে মনে হয়েছে যে ওনারা গণপরিষদ করবেন, সং তার সংবিধান সংস্কার পরিষদ করবেন, করে একেবারে পরিষদের নামে ওনারা একটা নতুন সংবিধান তৈরি করবেন। এখন সে নতুন সংবিধানের যেটা আলোচনা হয়েছে, যেখানে যে আলোচনাগুলো হয়েছে, সেই আলোচনাগুলো কিন্তু এই এই সংবিধান সংস্কার বা সংবিধান সংশোধন যে কমিটিটা আছে, সেই কমিটিতে আলোচনা করে এই সংসদের মাধ্যমে পাস করাতে পারে। কিন্তু তারা তা করতে চায় না। তারা করতে চায় হলো উল্টো মনে তার মানে তারা এই সংবিধানকে শেষ করে দিতে চায়। দে ওয়ান্ট টু কিল ইট। তো এই যে কিল করার একটা মানসিকতা এটা কিন্তু এই কথার মধ্যে পরিষ্কার হয়ে গেছে যে রাষ্ট্রের মৌলিক পরিবর্তন সংক্রান্ত রাষ্ট্রের মৌলিক তো ওই তারা মৌলিক মানে সংবিধান রাখতে চায় না। এখন এই সংবিধানের পরে ওখানে কি আসবে? ইসলামী প্রজাতন্ত্র নাম আসতে পারে, অমুক প্রজাতন্ত্র নাম আসতে পারে, যেগুলো তাদের স্বপ্নের মধ্যে আছে। দে ড্রিম ইট। আপনার মনে আছে যে 1973 তে খুব সম্ভবত বঙ্গবন্ধু 73 ও 74 এ খুব সম্ভবত বঙ্গবন্ধু সৌদি আরব গিয়েছিলেন। সৌদি আরবের বাদশার সাথে যখন মিটিং হয়, সেই মিটিং এর মধ্যে ওইখানে সৌদি আরবের বাদশার সাথে মিটিং এর মধ্যে তখন আ ইয়ে সৌদি বাদশা বারবার বলতেছে যে, "আপনি আমার কাছে কিছু চান, কিছু চাচ্ছেন এটা আমি বুঝতে পারছি। কিন্তু কি চান এটা পরিষ্কার করে বলেন।" আমি জাস্ট এটা মানে এটাকে উনার কথাটা ফ্রেজ করে নিজের মতো করে ফ্রেজ করে বলতেছি। সেটা হলো তখন বঙ্গবন্ধু কিন্তু বলছেন, "আপনি আমাকে যেটা মনে করছেন আমি সেটা চাচ্ছি না। আপনি যেটা মনে করেন" ও মনে বঙ্গবন্ধুকে সে ইঙ্গিত করছে, "কি ভিক্ষা-টিক্ষা চাইবেন? আপনি এটা চাইয়া ফালান। আমি দিয়া দেই।" তখন বঙ্গবন্ধু বলছে, "না, এইটা তো আমি আপনার কাছে যেটা চাই সেটা তো মানে ইয়ে করে হচ্ছে।" সেখানে কথোপকথনের মধ্যে এক পর্যায়ে বঙ্গবন্ধু বাংলাদেশের এই মুসল্লিদের হজের ব্যবস্থা করার জন্য বলছে। তখন
হজের ব্যবস্থা আর কিছু চায় নাই কিন্তু, বা স্বীকৃতিও চায় নাই কিন্তু। ও মনে করছে স্বীকৃতি অমুক তমুক হ্যান ত্যান, হজ 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 করার জন্য বাঙালিদেরকে হজ করতে দেওয়া হইতো না তখন। পাকিস্তানের অনুরোধে সৌদি আরব হজ বন্ধ করে দিয়েছে। কারণ সেখানে হজে যাওয়ার বাংলাদেশের মানুষদের হজে যাওয়ার অধিকারটার কথা উনি বলেছিলেন। তখন সৌদি বাদশাহ বঙ্গবন্ধুরে বলছেন যে আপনি আগে ইসলামিক প্রজাতন্ত্র নাম দেন, তাইলে আমরা কি বলে কি বলে এটা এইসব করবো, আপনার যা যা সাহায্য লাগে সব দেবো। তখন বঙ্গবন্ধু বলছে যে আচ্ছা, একদম বিনয়ের সাথে বলছে, বাদশাহ সাহেব, তো আপনি আপনার সৌদি আরব যাই আমাকে বলছেন ইসলামিক প্রজাতন্ত্র, আপনারটা কি ইসলামিক প্রজাতন্ত্র? আপনার তো হলো কিংডম অফ সৌদি আরবিয়া, আপনাদের ইসলাম প্রজাতন্ত্র। বোধ সৌদি ব্যবসার সঙ্গে সঙ্গে অ্যাব্রাপ্টলি আর কি মিটিং ফিটিং করে দিয়া সে তখন বঙ্গবন্ধু একটু হয়েছে, বিব্রত হয়েছে, কিন্তু অ্যাব্রাপ্টলি এটা করছে। এখানে দেখেন ওই সেই উদ্দেশ্য, সেই ইসলামিক প্রজাতন্ত্র, ওই উদ্দেশ্য থেকে তারা কিন্তু এখনো সরে নাই। যে কথাটা আমি বারবার সবসময় যে কোনো জায়গায় যে কোনো আলোচনা আমি একটু বলি, কুত্তার লেজ যেমন বলে না যে 12 ইয়ার্স সোজা হয় না, এই রাজাগারের বাচ্চাদের কিন্তু কোনোদিন সোজা হবে না। তারা ঘুরে ফিরে ওই আমার রাষ্ট্রের মূল কাঠামোর মধ্যে আঘাত করতে চায়, এটাকে ইসলামী প্রজাতন্ত্র বানাতে চায়, এটাকে ইসলামী প্রজাতন্ত্র মানতে চায়। তাদের টার্গেটটাই হলো আর কিছু, তারা কিন্তু এইটার মধ্যে চায় না। ইসলামী প্রজাতন্ত্র এই সেই এবং শরিয়া আইন দিয়ে ওরা দেশ শাসন করবে, মানে আফগানিস্তান বানাবে, দ্যাটস অল। তারা ওই জায়গায় ফেরত যেতে চায়। কিন্তু ওই যে রাজাকার দেশ সমর্থক সে বাদশা যেরকম বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র, নিজের দেশ ইসলামী প্রজাতন্ত্র না, কিন্তু এত বড় সৌদি আরব বিশ্বের শ্রেষ্ঠ মুসলমানের দেশ, এটা কিন্তু ইসলামী প্রজাতন্ত্র না, একদম না। খেয়াল করে দেখেন, বরং তার চিরশত্রু ইরান ইসলামী প্রজাতন্ত্র। কিন্তু সে আবার ইসলাম প্রজাতন্ত্র বানানোর জন্য বাংলাদেশ এই কারণে এখন এই রাজাগারের বাচ্চারা কিন্তু 56 বছর বয়সও, কিন্তু মানে ওনার বয়স কত আমি জানি না, তবে উনি তো শিশু মুক্তিযোদ্ধা নাকি যেন দাবি করছে না, নাকি পরিবারের সবাই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, উনি মুক্তিযুদ্ধের সন্তান। এগুলো তো মুক্তিযুদ্ধের সন্তান না, মুক্তিযুদ্ধের জারের সন্তান হইতে পারে, আমি সরি শব্দটা বললাম। হ্যাঁ, আমাদের মুক্তিযুদ্ধের, আমি মুক্তিযোদ্ধাদের বলছি না, মুক্তিযুদ্ধের জারের সন্তান এগুলো। এরা মুক্তিযুদ্ধকে মানে মানতে ওদের সারা শরীরের মধ্যে ফোসকার মতো ফুটে। সো ওই জায়গা থেকে তারা কিন্তু সরে নাই। জাস্ট প্রথম লাইনের মধ্যে আপনি কথাটা পেয়েছেন মৌলিক পরিবর্তন, ওই মৌলিক পরিবর্তন তারা ওইটা চায়। এখন আসেন, তারা যেখানে বলছে মানে তিনি আফসোস করতেছেন 70% জনগণের মতকে অগ্রাহ্য করে। আসলে কি সত্য? এই যে লোকটা মিথ্যা কথা বলে, দেখেন একটা ইসলাম সে মিথ্যা কথা বলছে, 70% লোক নাকি করছে। আচ্ছা ঠিক আছে, সংখ্যার কারণে তো আমি বললাম যে তিনি সংখ্যা একটু বাড়ায় টাড়াই করেছেন, কিন্তু না, আমি ওইটা কথা বলছি না। আপনি 4টা যে উপরে শর্তের উপরে যে ভোট হয়েছে, সে 4টা শর্ত পড়ার জন্য তো আপনার এক একটা মানুষের কয়েকদিন লেগে যাওয়ার কথা, সে না পেরে কি ভোট দিয়ে দিবে? এবং সেটা কি তার সম্মতি? এই বিবেককে তারা ব্যবহার করে, তারা মানুষের আবেগকে, মানুষ যেহেতু আমাদের ঘিলুটাতে আমরা নিজেদের ঘিলু নিজেরা চর্চা করি না, সেই জন্য এরা আমাদের ঘিলুর মধ্যে এগুলো ঢুকায় দেয়। আপনি আমাদের যারা ভোট দিয়েছে প্রত্যেকটা লোক তো এই কথাটাতে একমত হতে পারে, ভাই আমাদের যে 4টা গণভোট নেওয়া হয়েছিল, সে 4টার বোঝারই তো ক্ষমতা আমাদের 5% লোকের নাই, যারা এই 70% লোক, এই 70, তাহলে মানুষ না বুঝে ভোট দিয়েছে। তো না বুঝে যে ভোটটা দেয়, আপনি দেখেন আজকে না বুঝা ভোটের কি অবস্থা হয়। ব্রেক্সিটের ক্ষেত্রে ব্রিটিশরাও ভুল করে, এই যে ব্রেক্সিট করছিল ব্রিটিশরা, খাইয়া না খাইয়া দেয়া ভোট দিয়েছিল, যদিও 50-something% বা সামান্য কয়েক পার্সেন্টে তারা ব্রেক্সিট করছে আছে, কিন্তু তারা আবার ওখান থেকে ফেরত যাওয়া শুরু করছে যে আর শালা আমরা তো এই খায় না খায় যে আমরা এত পার্সেন্ট লোক করছি, এগুলো তো ভুল হয়ে গেছে। এখন দেখেন এই এক ব্রেক্সিটের পরে মাত্র 10 বছরে কতজন প্রধানমন্ত্রী এই পর্যন্ত বিদায় হয়েছে, শুধুমাত্র এই সংক্রান্ত ঝামেলার কারণে। কিন্তু কেউ পপুলার থাকতে পারে না, কারণ একা থাকা আর অনেকজন মিলে থাকার মধ্যে অনেক পার্থক্য। আফগানিস্তানের একা থাকা বাংলাদেশকে সেরকম একা রাখা, একা করে ফেলার জন্য পুরো সব জায়গাতে এটাকে ইসলামী প্রজাতন্ত্র মানে এটা একা বানায় ফেলবে এটাকে, এবং একা বানালে তাদের সুবিধা, তাদের মতানুসারীদের দেশ থাকবে আর বাকিদেরকে দেশ ত্যাগে বাধ্য হবে। ইরানে যেটা হয়েছে, বাকি মতাদর্শীরা তো অলমোস্ট সবাই নাই, তো এরা এটা চায়, ওরা চায় যে আমাদেরকে ভাগাই দিতে পারলে তো তারা তাদের ইসলামী রাজাকার কি বলে রাজাকার দেশ নাম দিতে পারে, ইসলামী রাজাকারতন্ত্র। হ্যাঁ, ইসলামী রাজাকারতন্ত্র, ইসলামী রাজাকার দেশ না, ইসলামী কি যেন প্রজাতন্ত্র বলে না, প্রজাতন্ত্র না বলে রাজাকারতন্ত্র বলতে পারে। তো এরকম বানানোর জন্য এরা কিন্তু এই আলিরিয়াস তাদের টাকা পয়সা খায়, এগুলো করছিল, এবং তারা এই হাপিতাস করতেছে। এবং
তিনি আরো কথা বলছেন, গণ অভ্যুত্থানের পর জনগণ ফ্যাসিবাদী ধারার পরিবর্তন চেয়েছিল। এই লক্ষ্যে সংস্কারের সনদ তৈরি হয়, তার ভিত্তিতে গণভোট হয়। তবে একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলেও সরকার শুধু নির্বাচনের ভোট মূল্যায়ন করে গণভোটের রায় দেয় না। তো গণভোটটা সরকার মনে করছে, সংখ্যাগরিষ্ঠ সদস্য মনে করছে এটা গণভোটটা ঠিক মতো হয় না, এবং গণভোটে তারা বিশ্বাস করে না, তারা গণভোটের বিরুদ্ধে ভোট চেয়েছিল। তো এই নির্বাচন কমিশন এখানে জালিয়াতি করে এই ভোটগুলি জোগাড় করে দিচ্ছে। তো সেখানে তারা মানে ক্ষোভে ক্ষুব্ধ, এত বেশি ভেতরে জ্বলুনি তাদের, যে তারা তাদের কাঙ্ক্ষিত পথে বাংলাদেশকে নিতে পারে নাই। 56 বছর পরে তারা, 54 বছর পরে তারা একটা সুযোগ পাইছিল, 2 বছর তারা পুশ করেছে, এবং এরপরে আবার 56তম ইয়াতে আইসা তারা আবার পিছাইতেছে। এই ক্রোধে তারা টিকতে পারতেছে না। তো উনি এর মধ্যে আরো একটা উনি বলছে মানুষের জাতীয় জীবনে নাকি সংকট তৈরি করছে। কি জাতীয় জীবনের সংকট তৈরি করছে? ওনাদের মন খারাপ হয়েছে এই সংকট। তারপর উনি আরেকটা ভাষা ব্যবহার করছেন, যেটা আমি একটা আরেকটা খুব মারাত্মক ভাষা ব্যবহার করেছিল এখানে। আমি এখন পুরোটা পড়তে হবে, আমি আমি আসলে লিখে রাখা উচিত ছিল, তাৎক্ষণিকভাবে আমি এটা লিখে রাখতে পারি নাই। সো আমি ওটা আরো একটা মারাত্মক ভাষা, মানে তারা কিছু একটা কুক করতেছে, এইটা কিন্তু তারা এই সরকারকে এখন আর এই সরকারকে সহ্য করতে পারছে না, যে তাদের ইচ্ছা অনুযায়ী সরকার চলছে না। সোজা সাপটা তারা যেটা চেয়েছিল, যেটা আমার কাছে এই মাওলানা শফিকের সর্বশেষ বক্তব্য, যে তারা চাইছিল যে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হলে কি হয়েছে, আমাদের কথা অনুযায়ী চলবে, আমরাই মূল পাওয়ার। তারা এখনো তাই মনে করে, তারাই মূল পাওয়ার। এবং কেন মনে করে, এই আমার ধারণা তারা কোনো একটা শক্তি সঞ্চয় করেছে, অথবা কোনো শক্তির সমর্থন পাচ্ছে, সেটা বহিঃশক্তি এবং অভ্যন্তরীণ শক্তি। অ্যান্ড বহিঃশক্তি কারা, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়, ইরানের রাষ্ট্রদূত যায় দেখা করে হলো কার কাছে? আমাদের জামাতের কাছে। হ্যাঁ, সারা পৃথিবীতে যেদিন ইরান চুক্তিতে গেছে, তখনকার সারা পৃথিবীতে তাদের রাষ্ট্রদূতরা সেই দেশের কি বলে গণ্যমান্য না, সরকার এর সাথে যোগাযোগ করে তারা তাদের অবস্থানটা ব্যাখ্যা করেছে, ঠিক আছে। কিন্তু উনি এই ইরানের রাষ্ট্রদূত কার কাছে অবস্থান ব্যাখ্যা করছে? জামাতের সাথে, আমাদের বিএনপির সাথে ব্যাখ্যা করে নাই, সরকারের সাথেও করে নাই। অথচ সারা দুনিয়াতে কিন্তু তারা সব জায়গায় ব্যাখ্যা করছে যে আমরা এই জন্য চুক্তিতে যাচ্ছি, সেইটাই অংশ হিসাবে এখানে কিন্তু দেখা করছে কিন্তু জামাতের সাথে। এবং সেই দিনে কিন্তু টার্কির অ্যাম্বাসাডার কিন্তু দেখা করেছে হলো ইয়ের সাথে, কি বলে, জামাতের আমিরের সাথে। খুব লক্ষণীয় জিনিসগুলো আপনারা, তারা কোনো কিছু, টার্কি এবং ইরান, এটা আমার ধারণা একটা বহিঃশক্তি, যে বহিঃশক্তিটা বলছে, যেটা আমেরিকা বলতেছে যে এখন আমেরিকার যে অ্যাটিটিউড, সেটা হলো আমেরিকা যারা বলছে শুধু আমার অস্ত্র কিনবা না, আমার 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 সাথে যারা অ্যালাইন্ড তাদের অস্ত্র কিনতে পারো। এই অ্যাডভোকেসিতে যাচ্ছে, মানে আমেরিকা থেকে আপনার কিনতে হবে, মানে আমেরিকার F-16 কিনতে হবে দরকার নাই, অন্য কোনো দেশের থেকে পুরোনো F-16 কিনলে তার আপত্তি নেই। ধরেন আপনি এরকম, তারা তাদের সাথে অ্যালাইন্ড কারোর সাথে, শব্দটা ইউজ করছে, যে তাদের সাথে অ্যালাইন্ড কারো কাছ থেকে আপনি অস্ত্র কিনতে পারেন। তার মানে টার্কি তাদের অ্যালাইন্ড, ন্যাটোতে টার্কি আছে। সো টার্কি ন্যাটোর ভিতরে থেকে কিন্তু আমেরিকান একটা প্রভাব খাটিয়ে কিন্তু সে বাংলাদেশে ঢুকতে যাচ্ছে। সো টার্কির ঢোকা, আবার ওইদিকে ইরান ঢুকতে যাচ্ছে। তো এখন আমি জানি না, এরা এই দুটা বহিঃশক্তির আমার ধারণা মানে পূর্ণ সমর্থন পেয়েছে। আরেকটা আমার কাছে সন্দেহ, যেহেতু আমাদের মানে সেনাবাহিনীর মধ্যে একটা ব্যাপক প্রচলন আছে যে টার্কির আর্মি অনেক শক্তিশালী, টার্কির সমরাস্ত্র অনেক তারা এখানে ড্রোন বানাবে। আপনি মনে আছে নিশ্চয়ই, আমাদের সেনাপ্রধান না, আমাদের বোধহয় তার তৎকালীন পিএসও টার্কিতে গেছেন বোধহয়, ওই যে ড্রোন ফ্যাক্টরি তিনি গেছেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যিনি, তিনি গেছেন, আর আশিক গেছিল। হ্যাঁ, এরকম বাংলাদেশের ড্রোন ফ্যাক্টরি, কোনো অসুবিধা নেই। কিন্তু টার্কি এইভাবে ঢুকতেছে, টার্কি কিন্তু আমেরিকা মনে করছে তার অ্যালাইন্ড ন্যাটোর, আর টার্কির কাছ থেকে কিছু নিলে বাংলাদেশের কোনো সমস্যা নেই, এইটা ভেবে আমাদের মনে হয় আমাদের সেনাবাহিনীর একটা অংশ বা সশস্ত্র বাহিনীর একটা অংশ কিন্তু টার্কি সেনাবাহিনীর বা সমরাস্ত্র প্রোডাকশন, সমরাস্ত্র কেনা এই লাইনের দিকে যাচ্ছে। তো একটা গ্রুপিং হচ্ছে, যে গ্রুপিংটা আমার ধারণা বাংলাদেশের এই যে বর্তমান সরকার, তারা এইদিকে যেতে চাচ্ছে না।
যেই কারণেই আপনি দেখেন এই ব্যাপারটা তত দূর আগাচ্ছে না, বা যেটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে মানে কি বলে হড়হড় করে হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু এই আমলে কিন্তু 4 মাস 5 মাস চলে গেল, এটা কিন্তু তেমন আগায় নেই। খেয়াল করছেন তেমনটা এই ড্রোন ফ্যাক্টরি নিয়ে কিন্তু খুব বেশি আগাইতেছে না কিন্তু। হ্যাঁ, খলিলুর রহমান আরেকবার বেড়ায় আসছেন কিন্তু তারপরে এটা আগাচ্ছে না। কিন্তু আমার ধারণা এখানে ভেতরে টানাপোড়েন হচ্ছে, সরকারের একটা অংশ এটা চায় না, কিন্তু জামাত যদি এই শক্তিটা এখানে ইউজ করতে পারে, আন্তর্জাতিক শক্তিটা, প্লাস যদি ইন্টারনালি যে শক্তিটা যে শক্তিটা আমাদের ইন্টারনাল শক্তি সশস্ত্র বাহিনীর মধ্যে আছে, যারা টার্কি এবং ইরানের মডেল এখানে বা ইরানের পদ্ধতি এখানে চালাতে বা ইরানের সামাজিক পদ্ধতি রাজনৈতিক পদ্ধতি বিশ্বাস করে, সেই গ্রুপটা এক হয়েছে কিনা, এটা হলো দেখো। আমি কনস্পিরেসি থিওরি বলছি না, আমি বলছি এটা প্রবাবিলিটি, এটা হইতে পারে, এটা সম্ভাবনা খুব প্রবল। থ্যাংক ইউ। না, কোনো একটা ষড়যন্ত্র তো হচ্ছেই, বুঝাই যাচ্ছে, মানে বডি ল্যাঙ্গুয়েজ, আচার আচরণ, কথাবার্তা, হুমকি দামকি, এইসব কারণে আর কি বুঝাই যাচ্ছে। যদি সেটা তো আছে, সেটা তো দেখেন এই যে মাওলানা শফিকের এরকম হম্বিতম্বির কাছাকাছি দেখেন সেই ওই যে কি বলে এনসিবির সেই ভারত বিরোধী যে অংশটা, ভারত বিরোধী যে চক্রটা, সেই চক্রটা কিন্তু খুবই প্রবল ভাবে কিন্তু কাজ করছে সীমান্ত এলাকায়। তারা মানুষের মধ্যে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে, তারা এমনকি তারা বাংলাদেশকে কিভাবে দেখতে চায় সেখানে কিন্তু বলছে, সেখানে কিন্তু ইসলামী প্রজাতন্ত্রের কথাই তারা বলে, তারা কিন্তু ইসলামী প্রজাতন্ত্রের কথাই তারা ওখানে বলতেছে, শরিয়া ভিত্তিক হইলে, এবং তারা কিন্তু আরেকটা গণযুদ্ধের কথা বলতেছে। এই মাওলানা শফিকের এখানে বক্তব্যের মধ্যে আছে, তারা জনগণকে সাথে নিয়ে, দেখেন আমি এখানে একটা কথা বলি, মাওলানা শফিকের কথা বললাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সেই মানে সেই কি বলে মির্জা আব্বাসের কে খুন করার পর্যায়ে নিয়ে গেছিল যে ছেলেটা, সেটার কথা বলছি। ইনি বলছেন সীমান্তের কথা বলে, যিনি কিভাবে উস্কাচ্ছে জানো, দেখেন যুদ্ধ করার জন্য মানুষকে, হ্যাঁ দেশবাসী ঐক্যবদ্ধ আছে, বিজিবির পাশে গোটা দেশবাসী আছে, আল্লাহর সাহায্য পেলে, আল্লাহকে ডাকতেছে, মানে আল্লাহর বাহিনী আসবে, আবাবিল পাখিরা আসবে, আল্লাহর সাহায্য পেলে সব ধরনের আধিপত্যবাদকে রুখে দেওয়া সম্ভব হবে। এই জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন, জাতির স্বার্থে জায়গায় সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে পারে। এখানে আবার ঐক্য চাচ্ছে, মানে যুদ্ধ একটা বাঁধানোর জন্য ওরা প্রাণপণ চেষ্টা করতেছে। আমি জানি না সফল হবে কিনা, ভারত এদের ট্র্যাপে পা দিবে কিনা, কারণ ওরা কিন্তু প্রাণপণ চেষ্টা চালা যাচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে যেসব কথাবার্তা বলছে, তাতে মনে হয় যে আজকে সে অস্ত্রসহ সমস্ত এই তরুণদেরকে নিয়ে আসে সীমান্তে, বিজিবির পরিবর্তে আমাদের তরুণরা অস্ত্রসহ ওখানে পাহারা দেবে। বলেন দেখি, আর তাহলে বিজিবি রাখছে কেন? তাদের দরকার এখন, তারা কিন্তু এরকম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ভারত তাদের এই যুদ্ধের প্রস্তুতির ট্র্যাপে পড়বে কিনা আমি জানি না, তবে এইটা কিন্তু তারা একটা ট্র্যাপ তৈরি করছে। একই উস্কানি তো জামাতের আমির দিচ্ছেন, একই উস্কানি তো জামাতের আমির বলছেন আমাদের নগ্নভাবে দেয়, যেরকম নগ্নভাবে দেয়, আর ইনি একটু পলিশ ভাষায় দিয়েছেন। হ্যাঁ, আমাদের দেশবাসী ঐক্য তো বিজিবির পাশে আমাদের গোটা দেশবাসী আছেন, আমরা সকল ধরনের আধিপত্যবাদকে রুখে দিতে পারবো। অবশ্যই আছে, আমাদের দেশবাসী বিজিবির পাশেই থাকবে, এটা আমাদের বিজিবির বিরুদ্ধে যাবে নাকি আমাদের দেশ? কিন্তু সে যেটা বলতে চাচ্ছে পাশে আছে মানে কি, আমরা পাশে থেকে গোলাগুলি করুম, আমরা পাশে থেকে ভারতীয় মারবো, উস্কানিটা দেওয়া, আমরা পাশে থেকে ভারতীয় মারবো। এই যাক, আশা করি সরকারের যারা আছেন নীতি নির্ধারক, তারা হয়তো বুঝতে পারছেন বা বুঝবেন, নিশ্চয়ই পরিস্থিতি উন্নতির জন্য তারা অনেক ভাবে নিশ্চয়ই তাদের রাজনৈতিক কলা কৌশলে করবেন, পরিস্থিতি মোকাবেলা করবেন। অনেকে অনেক কমেন্ট করছেন এই নিয়ে কি করছেন। 47 সালে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না, দেশ ছিল যে স্বাধীন হয়েছে, ভারতবর্ষের ভাগ হয়েছে, পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র। ওই বেটা তো মিথ্যা কথা বলে সবসময়, সবাই জানে যে দুইবার নাকি স্বাধীনতা হয়েছে। আচ্ছা, মারিও বলে 47 সালে স্বাধীন হয়েছে এরা বলে, কারণ 47-এ পাকিস্তান হয়েছে তাই। শুনেন, 47-এ স্বাধীনতার কথা বলে, এটা আপনি টেকনিক্যাল যদি আপনি এটা বলতে পারেন, হ্যাঁ স্বাধীনতা হয়েছে, কিন্তু টেকনিক্যাল জায়গায় যদি যান, নামটা কি ছিল? ডোমিনিয়ন অফ ইন্ডিয়া, ডোমিনিয়ন অফ পাকিস্তান। ওখানে ভাইসরয় কে ছিল? ইন্ডিয়ার ভাইসরয় কে ধরেছেন, আর ওখানে কিন্তু ভাইসরয় পদ্ধতি কি জানো ওনার নাম, ওখানেও কি একটা জানেন, খুব সময় জিন্না ভাইসরয় হয়েছিল খুব সম্ভবত। সো এটা ডোমিনিয়ন অফ ব্রিটিশ ইন্ডিয়া, ডোমিনিয়ন অফ ব্রিটিশ পাকিস্তান, এখনো নামটা আছে, ডোমিনিয়ন অফ ব্রিটিশ ইন্ডিয়া, ডোমিনিয়ন অফ ব্রিটিশ পাকিস্তান। টেকনিক্যালি তখনও কিন্তু স্বাধীন হন নাই, যতক্ষণ না পর্যন্ত ওনারা ভাইসরয় থেকে মুক্তি না পাইছেন তখন পর্যন্ত কিন্তু স্বাধীন হয় নাই। আচ্ছা,
পাকিস্তান হয় বলে এটা ওদের স্বাধীনতা। আচ্ছা। আর তারপরে ওই খুলনাতে ২৭ গুণ, জামাতে ২৭ গুণ দ্বিতীয় পাল্টা বিপ্লবের কথা উল্লেখ করেছেন। এটা আমরা সেদিন আলোচনা করেছি। কুশি এন্টারপ্রাইজ দ্বিতীয় পাল্টা দ্বিতীয় বিপ্লবের কথা তারা বলছেন। এটা আমরা আলাপ করেছি সেদিন। তারপরে সৌদি আরব আন-ইসলামিক প্রজাতন্ত্র। সৌদি আরব তো কিংডম, রাজতন্ত্র। আচ্ছা। বিএনপি সংবিধান ছুঁড়ে ফেলতো, একমাত্র আওয়ামী লীগের ভয়ে পারতেছে না। আচ্ছা, একজন লিখছেন আরবি ভাই। তারপর ইউকেতে 7 জন প্রাইম মিনিস্টার গেছে ব্রেক্সিটের পরে পর্যন্ত গত 10 খেয়াল করে বছরে। দেখেন হুম, তা করেন কি তাদের অবস্থা। অস্থিরতা যাচ্ছে না কিন্তু একটু চেঞ্জ করতে গিয়ে। হুম, কারণ মানুষ কিন্তু যে পৃথিবীর যে প্রান্তে না প্রথম দিকে একটু বোকা হয়ে যায়, তা মানুষ কিন্তু আলটিমেটলি সবাই মিলে থাকতে চায়, একা থাকতে পারে না। ব্রিটেন একা থাকতে পারবে না, ওটা ইউরোপ। এটা যদি এখন ফ্রান্সের সাথে ব্রিটেনের মারামারি থাকতো তাহলে একা থাকার একটা বুদ্ধি, এখন তো মারামারি নাই তাদের। সুইডেনের সাথে মারামারি, নেদারল্যান্ডে মারামারি, ডেনমার্কের সাথে সুইডেনের মারামারি নেই। ওরা তো এই ইউরোপ তো দীর্ঘ যুদ্ধ করে, একে অপরের সাথে যুদ্ধ করে তারপর তারা শান্ত হয়েছে। এখন শান্ত হওয়ার পরে কিন্তু তারা আর এই পরিস্থিতি দেখতে চায় না, কারণ তারা এক্সপিরিয়েন্স করছে এই মারামারি করে কোনো লাভ নেই, তাদের কোনো লাভই হয়নি তাদের। সো তারা এখন এই এক পর্যায়ে এসে তারা মনে করছে আচ্ছা ঠিক আছে আমরা একটা বড় ছাতার তলে থাকি, যেহেতু আমেরিকা এরকম করে ফার্স্ট মুভ করে গেছে, অনেক বড় শক্তি হয়ে গেছে, তখন তারা এক ছাতার থাকতে চেয়েছে, একই বাজার চেয়েছে, যে বাজারটা একই রকম হয়, আমরা যেই যাই একই বাজার। মানে কি বাজার করা না, বাজার মানে হলো শ্রমের বাজার, বাজার মানে হলো আপনার পণ্যের বাজার, এগুলো তারা চেয়েছে। সেটা কিন্তু ইয়ে ছিল, কিন্তু যখন আবার এইটা বিরোধী একটা জোয়ার নামায়, ওই যে কি যেন ওর নাম কি কি যেন আরে ওই ড্যানিয়েল ফারাজ না কি যেন ওনার নাম, হ্যাঁ, সে ড্যানিয়েল ফারাজের ইয়েতে এই ব্রেক্সিটের দিকে মুভ করে। তো ব্রেক্সিটে মুভ করে এখন তারা বুঝতে পারছে যে ব্রেক্সিটের কারণে তাদের খালি এই যে শুধুমাত্র যে তারা অসন্তুষ্ট হচ্ছে, সমাজ অসন্তুষ্ট হচ্ছে তা না, তারা তাদের মন্ত্রীদের উপরে সন্তুষ্ট হতে পারছে না। এটার মূল কারণ কিন্তু এখন খুঁজে বের করতেছে হলো যে মন্ত্রীরা তাদের দেশের ভিতরে এককভাবে থেকে দেশটাকে যত দূরে নিয়ে যাওয়ার কথা ব্রেক্সিট ইয়েতে, ইউরোপিয়ান ইউনিয়নে থাকা অবস্থায় এটা আরও অনেক বেশি ফাস্ট আগাচ্ছিল, মানুষ অনেক বেশি ভালো ছিল। এখন এই মন্ত্রীরা পারতেছে না তাদেরকে ভালো রাখতে, সো মন্ত্রীদের চাকরি চলে যাচ্ছে, প্রধানমন্ত্রী বারবার বিদায় নিতে হচ্ছে, সে সন্তুষ্ট করতে পারতেছে না। একটা ছোট মার্কেটের মধ্যে সে পুরো ইউরোপে যেখানে সে মার্কেটে প্লে করতো, পুরো ইউরোপের শ্রমবাজারে যেখানে প্লে করতো, সেখানে তারা একটা মার্কেটের মধ্যে প্লে করতে পারছে না। আর তারা যখন এক ইয়ে হয়েছে, তাদের লোকরা কিন্তু অন্য কোথাও যেতে পারছে না। এটা কিন্তু অবশ্যই ইন্টারনালি, এবং ওই কারণেই কিন্তু এত প্রধানমন্ত্রীরা এত অসন্তোষের শিকার হচ্ছে। একদম। আমরা একটু সামনের দিকে আগাতে চাই। মাউন্ট ব্যাটন আর জিন্না ছিলেন ভাইসরয়। আচ্ছা, আমরা আবার একটু সামনের দিকে আগাতে চাই। সাইফুল ভাই, আমাদের আরেকটা বিষয় ছিল, মির্জা ফখরুলের বক্তব্যটা আপনি দেখেছেন। তিনি আবার মুক্তিযুদ্ধ, এই জুলাইয়ের যে আপনি বলেন তো সবসময় জুলাই জঙ্গি চেতনা, সেই জুলাই জঙ্গি যুদ্ধা, তারপরে এই গুম যুদ্ধা, সবাইরে এক কাতারে নিয়ে ফেলছেন। নিশ্চয়ই বক্তব্যটা আপনি দেখছেন, পড়ছেন। হ্যাঁ, উনি যেটা অনেকদিন যাবৎ বলেন যে ওনার ভাষায় যারা গুম হয়েছে তাদের এই পরিবারগুলোকে ভাতা দেওয়া উচিত। ওনাদের ভাষায় যারা জুলাই যোদ্ধা তাদেরকে, যাদের জুলাই জঙ্গি আমি মনে করি, তাদেরকে ভাত দেওয়া উচিত। এটা ওনার ভাবতেই পারেন। হ্যাঁ, যেমন আপনি আশ্চর্য হবেন না জামাত ক্ষমতায় আসলে রাজাকারদের ভাতা দেওয়া শুরু করবে না। আপনি আশ্চর্য হবেন, অ্যাটলিস্ট আর কিছু না হোক, প্রকাশ্যে না হোক, গোপনে তারা রাজাকার পরিবারগুলোকে সুযোগ সুবিধা দেওয়া শুরু করবে, পুনর্বাসন করবে, এবং তাদেরকে টাকা, মানে যে যেখানে এমনিতেই অলরেডি তারা টাকা পয়সার মালিক, এমনিতেই আমাদের ভেতরে ঢুকে আমাদের রক্ত চুষে তারা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, অনেক কিছু তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক বানাইছে, কত কিছু না করছে এমনিতেই। তো এখন যদি তারা ক্ষমতা আসে তাহলে এরপরে কি হবে? তারা ক্ষমতা আসলে সরাসরি ওই যে রাজাকার ভাতাই শুরু করতে পারে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলতে পারেন যে উনি জুলাই যোদ্ধা ভাতা চাইতে পারেন, গুমের ভাতা চাইতে পারেন, কিন্তু উনি এর সাথে মুক্তিযুদ্ধের যখন মিলান তখনই কিন্তু ওনার ওই যে বলে না, উনি বক্তৃতায় মুক্তিদের সময় উনি সংগঠকের ভূমিকায় ছিলেন, কেউ সাহেব সংগঠকের ভূমিকায় ছিলেন, কেমনে সংগঠকের ছিলেন, কোন জায়গাতে সংগঠক বলছিলেন, উনি আসলে কোথায় থাকতেন সেটাও কিন্তু প্রকাশ করেন না। তো ওনার ওই যে ভেতরের অন্তর্নিহিত ওই যে বলে না যে আপনি চাইলেও তো আপনি আপনি দেখেন, ওই যে একটা গল্প আছে না যে শিয়াল নিজেরে মানে তার নিজেরে চেঞ্জ করার জন্য লেস পর্যন্ত কাটা ফেলায়, কারণ উনি লেস কাটেন নাই,
কিন্তু উনি এরকম কথাবার্তা বলছেন যে উনি মুক্তিযুদ্ধের সংগঠক হয়েছেন, মিথ্যা কথা বলছেন। তো সেই মিথ্যা কথা বলার কারণ কি? ওই মুক্তিযোদ্ধা পরিচয় লাগে, যে ওই ব্যবসাটা তো লাগে প্রত্যেকটা। কেন আপনি দেখেন এত লোক কেন কথায় কথায় মুক্তিযুদ্ধ, যারা মুক্তিযুদ্ধ। চিহ্নিত রাজাকার, চিহ্নিত একাত্তর বিরোধী, সেও বলে যে আমার দাদা রাজাকার। কেউ তো এক কাঠি সরেস নিজের বাপরে মেরেই ফেলেছেন, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বনে গেছে। পরে মানে বাপ খুঁজে পাওয়া গেছে। মানে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য তারা তাদের পুচ্ছ, তাদের যত কিছু আছে সব কাটার পক্ষে আছে, কিন্তু সেটা তারা হইতে পারবে না রে ভাই। এটা এমন একটা, যে আপনি মুক্তিযুদ্ধের আদর্শ বহন করবেন না, ধারণ করেন না, আপনার চেহারার মধ্যে, সুরতের মধ্যে এটা কিন্তু প্রকাশ পাবে। আপনি এসে যায় কোনো না কোনোভাবে আপনার খোলস থেকে বেরিয়ে আসে। মির্জা ফখরুল ইসলাম সেই খোলস থেকে বেরিয়ে আসলো, যিনি নিজেকে মুক্তিযুদ্ধের সংগঠক দাবি করছে। উনি ইয়েতে, ওনার দেশ কোনটা যেন, এটা ওনার দেশের নাম ঠাকুরগা। ঠাকুরগাতে বক্তৃতা দিয়ে একজন বলছেন উনি মুক্তিযুদ্ধের সংগঠক, উনি এই সব সংগঠকের দায়িত্বে ছিলেন, মানুষকে খাওয়াইতেন, মানুষকে পড়াইতেন, কোথায় করতেন এটা কিন্তু বলেন না। বাট এই পরিচয়টা দিতে কিন্তু সবার, সবাই তো রাজাকার শব্দটা পছন্দ না তো। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার বাবা শান্তি বা শান্তি কমিটির শান্তিবাহিনীর প্রধান, চেয়ারম্যান। চখা চখা কি চখা রাজাকার বলতো তাকে, এইটা তো ওনার পছন্দ না। কারণ চখা রাজাকারের ছেলে, এটা ওনার সমস্যা। আপনি খেয়াল করে, ওনার এই পরিচয়টা কেউ দিতে চায় না, যে আমি চখা রাজাকার, উনি দিতে চান না। সেখান থেকে উনি বেরিয়ে মুক্তিযুদ্ধের সংগঠক হয়ে যায়। কিন্তু ওনার পুচ্ছ তো আছে, লেস তো আছে, এই লেস তো লুকায় রাখতে পারে না, বাইন্দে রাখতে পারে না। তো ইহা চুঙ্গা খোলার সঙ্গে সঙ্গে ইহা আবার এরকম খাড়ায় যায়। যখনই ওই জায়গা মতো যায় মির্জা ফখরুলের পুচ্ছ এরকম দাঁড়ায় যায়, যা মির্জা ফখরুল আসল পরিচয়টা কি? ওই রাজাকার, ওই শান্তি কমিটি, ওর বাপ শান্তি কমিটি ছিল, মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, সেটা কিন্তু বেরিয়ে আসে। কারণ উনি মুক্তিযুদ্ধের সাথে, উনি যদি এইটা বলতেন যে মুক্তিযুদ্ধের সাথে একটা তুলনা নাই, কিন্তু এরা কন্ট্রিবিউট, আমি ওনার রাজনীতির ওনার রাজনীতি এবং ওনার যদি দিলটা পরিষ্কার থাকতো, তাহলে উনি কি বলতেন? আমার ভাষা আমি যেটা বলতাম, যে ধরুন আমি বিশ্বাস করি না, আমি কিন্তু এই জুলাই বিশ্বাস করি, বা তাহলে আমার মানে সবচেয়ে ভালো কি বলতে পারতাম? সবচেয়ে ভালো আমি বলতে পারতাম যে এরা কন্ট্রিবিউট করেছে, তারা স্যাক্রিফাইস করেছে, আমি তাদের জন্য একটা ভাতার দাবি করছি। এটা মুক্তিযোদ্ধাদের থেকে ডাবল দাবি করতে পারি আমি। কিন্তু আমি বলতে পারি না যে মুক্তিযোদ্ধারা ভাতা পেলে এরাও ভাতা পেতে হবে। এটাও 30 লাখ শহীদ তো ভাতা পাওয়া উচিত আগে। জুলাই শহীদ কিসের জুলাই শহীদ? এটা জঙ্গি মারা গেছে, কিসের জুলাই শহীদ এগুলি? তো আচ্ছা ঠিক আছে, তারপরে ওনার ভাষায় তো শহীদ, কিন্তু 30 লাখ শহীদের খবর নাই, উনি জুলাই শহীদের ভাতার জন্য উঠছেন। গুমের কথা আমি বহুবার আপনার এখানে বলছি, গুম নিয়ে তারা যে ব্যাখ্যা দেন, এখন পর্যন্ত ব্যাখ্যা দেন, সবটাই কোশ্চেন হয়ে গেছে। এখন আদালতে কোশ্চেন হয়েছে যে এরা গুম ছিল কিনা আসলে। হ্যাঁ, কেউ হারায় গেছে, ইলিয়াস আলীর, এটা খুবই দুঃখজনক, হারায় গেছে, গুম হয়েছে, মারা গেছে, দুঃখজনক। কিন্তু ওনারা যেভাবে গুমটা এবং ইয়েটাকে এত বিশাল করে দেখেন, যে ইউনুস সাহেব যেটা বলছিলেন, সারা বাংলাদেশের প্রত্যেক থানায় একটা করে আয়নাঘর আছে, উনি তো বলছিলেন সব জেলায় আয়নাঘর আছে, সব উপজেলায় আয়নাঘর আছে, উনি এইভাবে বলছেন আয়নাঘর নাকি সারা বাংলাদেশ ভরে গেছিল। তো আয়নাঘর তো আছে রে ভাই, যদি আপনি ওইটারে আয়নাঘর কন, যেটাকে আয়নাঘর বলতে চাচ্ছেন, সেটা তো আপনি প্রত্যেক থানার মধ্যে একটা কাস্টডি আছে, যেখানে আপনার নিয়ে বাইন্দে রেখে দেয়। আপনি একটা অপরাধ করছেন, আপনি নিয়ে বাইন্দে রেখে দেয়, সেখানে 24 ঘন্টা তো আপনি ওখানে আটকে দেন, আপনার কার সাথে ইয়ে নাই, আপনি তো গুমই থাকতেছেন। এইটাকে ওরা গুম বানাইতেছে। এখন ডিজিএফআই যে সেল কথা তারা বলে, ডিজিএফআই সেলটা কি, কোন দুনিয়াতে আছে? এই মির্জা ফখরুল্লাহ বলতে পারবে এখন ডিজিএফআই তে সেল নাই? বলতে পারবে মির্জা ফখরুল? বুকে হাত দিয়ে বলতে পারবে? বুকে হাত দিয়ে বলতে পারবে যে ডিজিএফআই ইয়ে নাই কিনা, যে সেফ হাউস নাই? বুকে হাত দিয়ে বলতে পারবে মির্জা ফখরুল? বা কোনো সেনা অফিসার বলতে পারবে এখন বুকে হাত দিয়ে যে ডিজিএফআই সেফ হাউস নাই? কোনো পুলিশ অফিসার বুকে হাত দিয়ে বলতে পারবে যে র্যাবের সেফ হাউস নাই? কোনো পুলিশ অফিসার বলতে পারবে যে সিআইডি সেফ হাউস নাই? কোনো ইয়ে কি বলে পুলিশ অফিসার বলতে পারবে যে আমার ডিবি সেফ হাউস নাই? কোনো বলতে পারবে, কোনো কি বলে এসবি বলতে পারবে যে তাদের সেফ হাউস নাই? বলতে পারবে সরকার একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়ায় বলতে পারবে যে আমাদের সেফ হাউস নাই? এই গুমঘর যেগুলোকে তারা বলে, এই সেফ হাউসগুলোকে গুমঘর বলে। এখন সারা দুনিয়াতে এটা আছে। আপনি গুয়ান্তানামো বে এখন পর্যন্ত জীবিত আছে, যেখানে মানুষদেরকে বিনা বিচারে 10 বছর 15 বছর পর্যন্ত এই মুসলমান নামধারীদেরকে নিয়ে আটকায় রেখে দেয়। একদম একদম বলতে পারেন পশুর মতো রাখা হয়।
শাস্তি দেওয়া হয় প্রকাশ্যে এরকম খাঁচার মধ্যে রেখে, ঝড় বৃষ্টি রোদ এর মধ্যে হুম, নাঙ্গা করে ফালায় রাখে, কাপড় চোপড়ও দেয় না। ওইটা নিয়ে আন্দোলন করে না তো। এখানে আমাদের যে লিগ্যাল সিস্টেমের মধ্যে যে জিনিসটা আছে, যদি কেউ বাড়াবাড়ি করে থাকে অবশ্যই সেটা বিচার হবে। কেউ যদি অবশ্যই। বাড়াবাড়ি, জিয়াউল হাসান যদি বাড়াবাড়ি করে থাকেন সেটা বিচার হতে পারে, কিন্তু আয়নাগর আছে এটার জন্য জিয়াউল হাসান দায়ী এটা না, এটা রাষ্ট্র। এভরি সিঙ্গেল কান্ট্রি এই ধরনের ব্যবস্থা আছে, এভরি হুম, সিঙ্গেল কান্ট্রি। কোনো দেশ নাই, এমনকি সুইডেনেও আছে। সুইডেনে বলে যে ওখানে সেনাবাহিনী নাই, বা সুইজারল্যান্ডে বলে সেনাবাহিনী নাই, অমুক না, ভাই সব আছে, সব আছে তাদের। সব জায়গায় ডিপ স্টেট আছে, সব জায়গায় গোয়েন্দা বাহিনী আছে, সব জায়গায় নাগরিকদের উপরে আড়িপাতা যন্ত্র চালায়, সব হুম, দেশে। এখন আপনি রিস্কি একটা নাগরিক, আপনার উপর যদি আড়িপাতা যন্ত্র না বসায় আপনি হুম, তো এই সমাজ ধ্বংসই করে ফেলবেন, দেশই শেষ করে ফেলবেন। আর সেই রিস্কি লোকের বিরুদ্ধে তো মানে আমি যদি রিস্কি মানুষ হই, আমাকে তো নজরদারি করার দায়িত্ব রাষ্ট্রের, আদি আমল থেকে রাষ্ট্রের দায়িত্ব। গোয়েন্দা বৃত্তি কোত্থেকে আসছে? ওনারা মনে করেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় গোয়েন্দা বৃত্তি ছিল না? ছিল তো। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় যে বন্দীদের ধরে নিয়ে আসতো, ওদেরকে কি উন্মুক্ত নিয়ে ওদের বউ বাচ্চাদের থাকতে দিত? দিত কিনা বলেন? না, হ্যাঁ। না, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শাসন আমলে যখন কেউ অপরাধ করছে বা অপরাধী বলে চিহ্নিত, অপরাধ বলে সন্দেহ করছে, তারা কি আটকায় নেই হুম, নাকি? তখন কি কল্লা কাটে নাই, অত্যাচার করে নাই? এই যে কথাগুলি বলে না, মানে আমি জানি না আমাদের সমাজতাত্ত্বিক যারা আছেন, সমাজতত্ত্ব যারা নিয়ে ভাবেন, তারা কি একবারও বিবেচনা করে যে এই জিনিসগুলো একটা রাষ্ট্রের, শুধু একটা বাংলাদেশ রাষ্ট্রের না, এটা সারা দুনিয়াতে এটা এক্সিস্ট করে। গোপন কুঠুরি সারা দুনিয়াতে এক্সিস্ট করে। কেন করে? সে করার যে কারণগুলি আছে, সমাজে জঙ্গিবাদ, সমাজে এক্সট্রিমিজম, এগুলো ঠেকানোর জন্য। হ্যাঁ, সেখানে যদি রাষ্ট্রের কোনো সুনাগরিক আটক করেন অবশ্যই সেটা নিন্দনীয়। তো ওনারা যেটাকে গুমকে ঢালাওভাবে ব্যবহার করতেছেন, গুমের সাক্ষীরা গুমের সাক্ষীরা যারা গুমের সাক্ষী এবং যারা গুমের কি বলে শিকার হয়েছে বলে যারা এত প্রচার হয়েছে, তারা বলছে তাদেরকে চারটা জানালাওয়ালা রুমে রাখা হইতো। এটা হুম, 5 স্টার হোটেলের মতো ছিল, খাবার দাবার দিত, সন্তান উৎপাদন করতে পারছে, হুম, বউ আইসে থাকতে পারতো। তো বয়সা যদি থাকতে পারে এমন কি সিস্টেম, সেটা গুমঘর হয়ে গেছে, আয়নাঘর হয়ে গেল? নাকি যারা আয়নাঘরের স্রষ্টা তারা ওই সিস্টেম ভোগ করতে পারে নাই, তাদেরকে তারাই ওখানে আবার না মানছে। না ওদেরকে ওখানে নেওয়া হয় নাই, এটাই ভুল হয়ে গেছে রাষ্ট্রের। ওদেরকে ওখানে নেওয়া উচিত ছিল। রাষ্ট্র একটা কাঠামো, রাষ্ট্র একটা কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোর মধ্যে সব ভালো কি পৃথিবীতে সব মানুষ সব ভালো কাজ করে? রাষ্ট্র সব ভালো কাজ করবে না, পুলিশ হুম, বাহিনী সব ভালো কাজ করবে না। এই যে বলেন পুলিশ, এই যে এতগুলি 300 বা 400 থানায় আক্রমণ হয়েছে, সব কত পুলিশ নির্যাতিত হয়েছে, কত পুলিশ মেরে ফেলছে, কত, কিন্তু পুলিশের আচরণ কি চেঞ্জ হয়েছে? এখনো কি ছাত্রলীগের ছেলেরা পিটায় মারে ফেলতেছে না? এখনো কি যুবদল একটা ধরা পড়লে তারা 2-4টা ঘা দেয় না? হুম, আচরণ চেঞ্জ হয় কারণ আপনি ট্রেনিং দিচ্ছেন তাকে এইভাবে, তাকে ট্রেন করছেন। ঘুষ খাওয়াটা তার একটা চেইন সিস্টেমের মধ্যে পড়ে গেছে। সে যত সুন্দর সিস্টেমে আসে, সুন্দর দেশ থাকুক, কারণ সুন্দর সরকার আসুক, এ কিন্তু ঘুষ খাবে। কেন ঘুষ খায়? কারণ সে ঘুষ দিয়ে চাকরি নিতে যায়। আর তারা মনে করে তাদেরকে আমরা যেই বেতন দেয় হুম, এটা তাদের এনাফ, তারা তার না, সংসার চালাইতে পারে না, এই করতে তারা ঘুষ খাবে। এইটা সিস্টেমের রক্তের মধ্যে ঢুকে আছে। And এই জিনিস ক্লিন করতে হলে আপনাকে ওই যে সুইজারল্যান্ডের মতো বড় বড় দেশ হইতে হবে। তাও বলি কি, আপনি কি ব্রিটেনের পুলিশ ঘুষ খায় না? খায়। এটা নিয়ে তো স্টোরি, বহু সিনেমা হয়। এই ইংল্যান্ডের কি না কয় যে এফবিআই ঘুষ খায় না, এফবিআই লোকরা ঘুষ খায় না, এফবিআই লোকরা এজেন্ট হিসেবে গেছে, বহু সিনেমা। এই যে লেটেস্ট একটা সিনেমা চলতেছে যেটা টপ করছে, আই এম কামিং ফর ইউ, হুম, এই লেটেস্ট এখন চলতেছে কিন্তু নেটফ্লিক্সের সবচেয়ে সবচেয়ে বলছে আই এম কামিং ফর ইউ। মানে একজন বাবা তার সন্তানকে মেরে ফেলছে এই অভিযোগে সে জেলে ছিল। অল অফ হুম, এ সাডেন তার কাছে খবর আসছে, বা তার কাছে একটা ছবি আসছে যেখানে তার শালী তাকে দেখাচ্ছে যে তুমি দেখো তো, সে প্রথম বুঝে উঠতে পারে না, দেখো তো ওইটা কে, দেখে যে তার ছেলে বেঁচে আছে। তখন সে বলছিল আই এম কামিং ফর ইউ, এবং দ্যাট ইজ দ্য হোল স্টোরি। পুরো সিরিজের মধ্যে সে তার ছেলেকে উদ্ধার করে। হুম, তো নাই, ওখানেও তো দেখবেন যে আপনি ওই সিনেমার মধ্যে আছে যে এফবিআই এর 2 নম্বর লোক আছে যে আরেক এফবিআই এর গুলি করে মেরে ফেলে। ওখানে এফবিআই এর মধ্যে শয়তান লোক আছে যে আরেক পুলিশে গুলি করে মেরে ফেলে। সব জায়গায় আছে রে ভাই। আমাদের দেশে এটা থাকবে না, এটা তো সাংঘাতিক ব্যাপার। আমাদের দেশ কি ফেরেশতা?
এই মাওলানা শফিকদের মতো ইবলিসরা যে দেশে আছে সেই দেশে পুলিশ ভালো লোক হয়ে যাবে? এটা কেমন কথা হইল? এটা হইতে পারে না। এই ইবলিসদেরকে দমন করার জন্য কিন্তু আর ইবলিস মানসিকতার কিছু লোক তো লাগবে আমাদের। তো সেই ইবলিস রাইট। মানসিকতার লোকেরা যেন বাড়াবাড়ি না করে সেটা রাষ্ট্র দেখবে, কিন্তু সিস্টেম কিন্তু লাগবে। সকল ইবলিসরে তো রাষ্ট্র বোতলের ভিতরেই রাখছিল। বোতল তো খুলে গেছে 5 তারিখে, 4 তারিখ থেকেই বোতল খোলা শুরু হয়েছে বেসিক্যালি। 5 তারিখে পুরোটাই খুলে গেছে বোতলের চিপ খোলার পরেই তো সব ইবলিস বেরোয় এখন নিজেদের মতো আপনি চিন্তা করেন হত্যা মামলা, প্রমাণিত হত্যা মামলার আসামি এখন পার্লামেন্টে বসে রয়েছে। পার্লামেন্টে বসছে। মানে যে যদি শেখ হাসিনা গভর্নমেন্ট আর 2 বছর থাকতে এগুলোর ফাঁসি হইতো। এখন তারা বলে কি আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে। আরে ভাই, আল্লাহ যদি তাদেরকে বাঁচাবে, আল্লাহ 14 বছর ধরে তোমার জেলের ভিতরে ঢুকায় রাখলো কেন? 14 জেল থেকে বাইর করলো না। আল্লাহ তোমাকে ফাঁসির আদেশ দেওয়া হইলো কেন? এই কথাটা কেউ বলে না। কিন্তু ধর্মকে তারা যেভাবে ব্যাখ্যা করে, যেভাবে অপব্যাখ্যা করে, তো ধর্মের পাল্টা ব্যাখ্যা তো আছে যে তুমি এখন বলছো আল্লাহ তোমাকে এই বাবর বক্তৃতা দিচ্ছে, কিন্তু আল্লাহ তাকে রক্ষা আল্লাহর কারণে এসে। তো যে আরেকজন কি যেন নাম, জামাতের আরেকজন, এই যে রংপুরের রাজাকার, হ্যাঁ, আরো একজন আছে, 2জন, জামাতের 2জন। এরা বলে আল্লাহ তাদেরকে বাঁচাইছে, আল্লাহ কারণে এই বাবর বক্তৃতা দিয়ে আসছে যে আল্লাহ তাকে বাঁচাইছে অনেক কিছু করার জন্য। কি করার জন্য? আবার গ্র্যান্ড হামলা করার জন্য তারা বাঁচাই রাখছে। হয়তো আল্লাহর এটা প্লে থাকতে পারে, কিন্তু আমার কথা হলো আল্লাহ তোমার বাঁচাইছে এখন, কিন্তু তোমার যে 14 বছর ধরে শিকের ভিতরে ঢুকায় রাখলো, এটা আল্লাহ কেন রাখলো? আল্লাহ কি আল্লাহ তো রাখছে নাকি, না মানুষ রাখছে? মানে ওনাকে বাঁচাইছে আল্লাহ, আর মানুষ তাকে আটকে রেখে দিচ্ছে, তা কি? সো আল্লাহ যদি তারে এই বাঁচায় থাকে, আবার 14 শিকের ভিতরে 14 বছর ঢুকায় রেখে থাকে, আল্লাহ কিন্তু আবার তারে নিয়ে ঢুকাইতে পারে, আবার তারে ফাঁসির ইয়ের মধ্যে ঢুকায়। যেটা দেখেন, এই আমাদের বঙ্গবন্ধু হত্যাকারীরা বাঁচে নাই, অনেক অনেক যুদ্ধাপরাধীরা বাঁচতে পারে নাই, 2-4 জন বেঁচে বেড়ে গেছে, পারে নাই। সো আল্লাহ কিন্তু আবার ঘুরবে। আমি আল্লাহ খোদার ব্যাপারে আমি একটু রিলাক্টেন্ট, কিন্তু আল্লাহ যদি তাদেরকে বাঁচায় থাকে, আল্লাহ যদি তাদেরকে জেলের ভিতরে ঢুকায় থাকে, আল্লাহ যদি তাদের ফাঁসির আদেশ দেওয়া থাকে, আল্লাহ আবার তাদেরকে নেয়া কিন্তু এটাতে ঢুকাইতে, এইটা তারা বিশ্বাস করে কিনা তাইলে তারা মুসলমান হইতে পারতো, যে আল্লাহ কিন্তু আমাকে আবার ধরে নিয়ে যেতে পারে, তাহলে আমি মানুষ হই। কিন্তু মানুষ তো হয় না, কথাবার্তা তো মানুষের মতো বলতেছে না এখন আর, আবার সে হিংস্রতার মধ্যে ফেরত গেছে। এখন আল্লাহ তাদেরকে বলছে তোমরা আবার প্রতিশোধ সে নাও। আগের হিংস্রতাতে ফেরত গেছে। এখন আল্লাহ তাদেরকে বলছে তোমরা প্রতিশোধ নাও। এই মনে হয় তারা প্রতিশোধ নিতে এখন ব্যস্ত, 71-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে আর কি। এই আর কি। আমরা একটু আগাতে চাই। এখানে অনেক সবাই খালি চীন সফর নিয়ে জানতে চাচ্ছেন, যে অরিন্দম তো আপনাকে একদম খুব রিকোয়েস্ট করছেন, সাইফুল ভাই কোথায় জানি, আমি তো চীন নিয়ে তো বলছি, কালকেই তো বললাম চীন নিয়ে, যে কাঁঠাল রাজনীতি হচ্ছে। কালকেও বলছেন, আজকে কিন্তু তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী তো দেশে ফিরছেন। না, একই কথা কয়বার বলবো? অরিন্দম রে বলেন না কালকের এপিসোডটা দেখতে, কারণ কালকের এপিসোডটা সবাই দেখে নেন। হ্যাঁ, কালকের এপিসোড দেখে মানে নেন। 2বার যদি একই জিনিস রিপিট হয়ে যায়, টায়ার্ডও তো লাগে রে ভাই। তা তো অবশ্যই। আর একই জিনিস যদি বলতে গিয়ে আর একটু মানে এখানে তো একটা না কথা বলতেছি, তো সেখানে যদি একটু এদিক সেদিক হয়, তার চেয়ে কালকে আমি যেটা বলছি ওটা যদি একটু দেখে নেন, শুধু এইটুকু বলছো এখানে অশ্বডিম্ব প্রসব করেছে, এটা আমি বলতে পারি। আবার অনেকে বলে যে পর্বতের মুশিক প্রসব। হ্যাঁ, অবশ্যই খালেদা জিয়ার ছেলে, জিয়াউর রহমানের ছেলে, এবং বীর বিক্রম জিয়াউর রহমানের ছেলে, বা বীরুত্তম জিয়াউর রহমানের ছেলে, সেক্টর কমান্ডারের ছেলে, স্বাধীনতার ঘোষকের ছেলে, ইহা তো পর্বত, সে পর্বত মুশিক প্রসব করছে। ব্যাস এইটুকু বললাম। মুশিকটা কি ওই 13টা যে সমঝোতা স্মারক আছে, ওটা একটু পড়ে দেখেন, যদি পান ওটাও প্রকাশ করবে না। কিন্তু সমঝোতা স্মারক মানে আমি আর আপনি একমত হয়েছি যে ভবিষ্যতে আমরা প্রেম করব, ঠিক আছে? অরিন্দম, সরি, আপনার সাথে আমি প্রেম করার কথা বলছি না, আমি বলছি যে ওনারা বাংলাদেশ এবং চীন 13টা বিষয়ে রাজি হয়েছে, মানে 13টা ক্ষেত্রে আমরা প্রেম করব, করার চিন্তা করব, প্রেম করবার সিদ্ধান্ত হয় না, কিন্তু প্রেম করতে পারি কিনা এটা যাচাই বাছাই হবে। সমঝোতা স্মারক এটা হয়েছে যে আমরা প্রেম করব কিনা, ইভেন কাঁঠাল প্রেমও হবে কিনা সেটাও কিন্তু যাচাই বাছাই হবে। কাঁঠাল প্রেমটা হবে কিনা সেটা যাচাই বাছাই হবে। সো যে সমঝোতা স্মারকগুলি হয়েছে, আরেকটা হয়েছে যে যেটা লক্ষণীয়, এটা হচ্ছে দুই দলের মধ্যে, মানে চীনা কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, তারা একে অপরের পরিপূরকের মতো ভাবে কাজ করতে পারে কিনা এটা নিয়েও সমঝোতা স্মারক হয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী চীনা যদি তাহলে তার তো কমিউনিস্ট হইতে হবে ভাই, সেটা কি আপনারা সহ্য করবে কেউ?
বাংলাদেশে আজকে যদি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নাম এরকম হয়, বাংলাদেশ ন্যাশনালিস্ট কমিউনিস্ট পার্টি, এইটাকে কালকে পাবলিক লাথি মেরে ভাগায় দেবে, কালকেই তারেক রহমানরে বাংলাদেশ তাড়া দেবে, কারণ বাংলাদেশ কমিউনিস্ট পছন্দ করে না। এই শালার মহা কমিউনিস্টরা যত সতই হোক না কেন, বাঙালি কমিউনিস্ট শব্দের মধ্যে খুঁজে পায় মানে কোথায় যেন আল্লাহকে কমিউনিস্টরা কল্লা কাটতেছে, আল্লাহর কল্লা কাটে ফেলে দিয়েছে। সো কমিউনিস্টদেরকে পাইলে বাঙালি কল্লা কাটবে। সো বিএনপি যতই সমঝোতা স্মারক করুক যে আমরা প্রেম করব দুই দল, হ্যাঁ, এই প্রেম হবে না। কেন হবে না? কারণ বাংলাদেশ ন্যাশনালিস্ট কমিউনিস্ট পার্টি হতে পারবে না, বিএনসিপি হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ বাংলাদেশে নেই, এবং তারেক রহমানের সেই সাহস কোনোদিন হবে না। আরেকটা হলো, এটা আমি হাসি তামাশার কথা বললাম, এই প্রেম কোনোদিন হবে না। কেন হবে না? একটার রাজনৈতিক তত্ত্ব আলাদা, আর আরেকটা চলে হলো খিচুড়ি নিয়ে। খিচুড়ি, ইহা একটা খিচুড়ি, বিএনপি একটা খিচুড়ি, বিএনপির রাজনৈতিক তত্ত্বটাই পুরো খিচুড়ি, আর ওইটা কিন্তু একটা রাজনৈতিক তত্ত্ব দিয়ে চলে। সো একটা একটা কঠোর আদর্শের একটা দলের সাথে একটা খিচুড়ি দলের সাথে প্রেম হবে, এই প্রেম করার জন্য ওরা সমঝোতা স্মারক তৈরি করছে যে প্রেমের কোনো পরিবেশ তৈরি করা যায় না, কোনো গার্ডেন করা যায় কিনা, কোনো কিছু করা যায়, এটার জন্য তারা অনেক চেষ্টা চালাচ্ছে। ইভেন ওখানে প্রেম করার জন্য একটা অফিসও নেওয়া চিন্তা করছে, যে বিনিয়োগের নামে প্রেম করার একটা অবস্থা। আমি বিক্রি হইতে চাই, ওইটাও তো একটা প্রেমের অফার, যে আমারে কেন। সো দেখা যাক এখন ওই অফিস দিয়ে কিছু করতে পারে কিনা দেখি। কিন্তু সেটাও কিন্তু সবকিছু কিন্তু সমঝোতার মধ্যে, এখনো সমঝোতা যাচাই বাছাই চলতেছে। সিদ্ধান্ত একটা হলো ওখানে একটা হবে কি বলে বিনিয়োগের জন্য, মানে আমার রাষ্ট্রের টাকা খরচ করে আমি চীনাদেরকে করব, মোটিভেট করতে হবে যে তোমরা আমার দেশে আসো। আমার দেশের পরিস্থিতি দেখা কিন্তু তারা আসবে না। কিন্তু দুঃখজনক হলো, কোনো বিনিয়োগ যদি আসতে হয় তখন দেশের জন্য, যে সেটা কিন্তু বিডার মতো রামছাগলটা, যেটা যে উড়ন্ত বিডার ফুড়ন্ত বিডার যে রামছাগলটা, এই রামছাগলটা কিছুদিন আগে কিন্তু একটা সমাবেশে স্বীকার করেছে বাংলাদেশে এখন বিদেশি বিনিয়োগ আসার নাই, পরিবেশ সুযোগ কম, দেশের বিনিয়োগ হইলে তবে বাংলাদেশ থেকে আসবে। মানে দেশি বিনিয়োগকারীরা যদি উদাহরণ সৃষ্টি করতে পারে, এখন তিনি ওই যে কি বলো ওনার কি বলবো প্রেজেন্টেশন স্পেশালিস্ট বলতো না, যে উনি এমন প্রেজেন্টেশন করে পাবলিকে আপ্লুত হয়ে ওনারে সঙ্গে সঙ্গে গলায় মালা দিয়ে বিয়ে করতে চায়, এমন 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 প্রেজেন্টেশন করে। এটাই তো আমার দেশে প্রচারিত হয়েছে, যে ইহা অত্যন্ত লোভনীয় একটা জিনিস, উহারে দেখলেই খাইতে ইচ্ছা করে, বিটার চেয়ারম্যানটা দেখলে খাইতে ইচ্ছা করে, মানে এমন সুন্দরভাবে প্রেজেন্টেশন করে। তখন উনিও কিন্তু স্বীকার করছেন যে দেশের ভিতরে যদি বিনিয়োগ না হয় বিদেশে হবে না। সো বিদেশে অফিস করে কি হবে আমি তো জানি না, আমাদের ডলার খরচ করা ছাড়া। আর কিছু লোকের বিনোদন দেয়, মানে বিনোদনের একটা জায়গা হইতে পারে। থ্যাংক ইউ। একেবারে মনিজামান সাইফুল ভাই, আমাদের উচিত জামাতকে উৎসাহিত করা, কারণ আমাদের প্রত্যাশার বেনিফিশিয়ারি তাদের ভবিষ্যতের জন্য অতীত থেকে শিক্ষা নিতে রাজি নয়। তাই জামাতের টার্গেট পূরণের জন্য আমরা চুপ থাকা দরকার, তবে জামাত শিক্ষা দিবে। আপনি বলেন না, আগে বলতেন না যে আমি তো বলি ইউনুস 5 বছর থাকুক, থাকলেই আমি তো মনে করি ইউনুসকে আবার ডেকে এনে প্রেসিডেন্সিয়াল সিস্টেম করতে, বাঙালি বুঝুক যে শালা কি করে, ওই শালার নিজে দেখা যাবে যে পুরো বাংলাদেশের একটা একটা করে বিক্রি করতেছে, কারণ তার টাকা দরকার, এক টুকরা করে এটাকে ওই যে কিসের বানরের পিঠা ভাগের মতো, হ্যাঁ, ভাগ করে করে টুকরো করে বেচা ফেলা একদম বিক্রি করে ফেলবে। আচ্ছা, আর একজন লিখছেন যে কি জানি সাইফুল ভাই, আচ্ছা এটা আরেক ঘটনা, এটা এরপরে সাইফুল ভাইকে একটা প্রশ্ন করবো না। শুভশুল লিখছেন, সাইফুল ভাই বাংলাদেশ এখন ইন্টারন্যাশনাল রাষ্ট্র, পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের, বিরোধী দলের নেতা পাকিস্তানের, প্রধানমন্ত্রী লন্ডনের, আর জনগণ আর্জেন্টিনা ব্রাজিলের। আর জঙ্গিরা কইছে আর্জেন্টিনা ব্রাজিলের ফ্ল্যাগ নামাই ফেলতে হবে, যেখানে আর্জেন্টিনা ব্রাজিলের ফ্ল্যাগ দেবো সেখান থেকে নামাই ফেলবো, সব সাদা পতাকা, সাদা আরবি লেখা পতাকা চলবে, আরবি লেখা পতাকা উড়াতে হবে, এবং আরবি লেখা পতাকা দিয়ে মিছিল হচ্ছে গ্রামে গঞ্জে, বুঝছেন? এই যে কালেমা, তারপর কি এই আল কায়দার, তারপর এদের পতাকা আঁকি, হিজবুত এদের পতাকা আঁকি। তিস্তা প্রকল্প অবকাঠামো দুটিতেই চীন সম্মতি দেয়নি, স্বপ্নডানা ট্যুর। আর সর্বাণী মুখোপাধ্যায় তো লিখছেন একটা কথা, যে অরিন্দ মুখার্জি আপনার প্রশ্ন করছিলেন নাকি, তো অরিন্দ মুখার্জির উত্তর সর্বাণী মুখোপাধ্যায় দিচ্ছেন, আমেরিকার সাথে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বাংলাদেশ করেছে তার ফলে আমেরিকার অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না, যেটা আমেরিকার স্বার্থ বিরোধী। সুতরাং মানে অরিন্দম উত্তর পেয়ে গেছেন আপনি, আর আমরা তো কালকে বলছি কালকের এপিসোডটা দেখেন, তাইলে পেয়ে যাবেন সব। কেন ইউনুসের সময় জামাতি তো ছিল ক্ষমতায়, সেটা কি
বুঝতে আমি পারেন এটা নিয়ে অনেক বুঝবেন? খোঁজ খবর নিচ্ছি, খোঁজ খবর নিয়ে যদি পারি আমি ইনডেপথ যদি কিছু পাই সেই ইনডেপথটা আমি সাইফুল স্টুডিওতে আমি বলবো আসলে শিওর। কি ঘটতেছে ওখানে, এটা চেষ্টা করতেছি, দেখা যাক যদি পাই। ওকে, শিওর, শিওর। আর সাইফুল স্টুডিওতে সবাই নজর রাখবেন। এটা আজকে ওটাতে নাইলে ওটাতে আমি আমি হ্যাঁ, চেষ্টা করতেছি এটা পাওয়ার জন্য, আসলে এক্স্যাক্টলি বাংলাদেশে কি ঘটতেছে ভেতরে চেষ্টা করতেছি, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভেতরে কি ঘটতেছে, বাংলাদেশ ভারতের সঙ্গে ভেতরে ভেতরে কি ঘটতেছে, বাংলাদেশ চীনের সাথে ভেতরে ভেতরে কি ঘটতেছে, এটা পাওয়ার আমি চেষ্টা করতেছি, আশা করি পেয়ে যাব, যখন পাবো তখন এটা দেব স্কোয়ার ক্যাপাসিটিতে। লাইফে একটা প্রশ্ন করছেন আপনারে। ভাই, চীনের রাস্তায় কাঁঠাল বেচতে আমি নিজেই দেখেছি। আর ওদের মতো এগ্রিকালচারে এত এগিয়ে থাকা দেশকে বাংলাদেশ থেকেই কাঁঠাল নিতে হবে? এই এটা কাঁঠাল নেওয়া না, এটা হলো কাঁঠাল কূটনীতি। কাঁঠাল দিয়ে একটু বিয়ার তৈরি করা। না, এটা হইতে পারে যে বাংলাদেশের কাঁঠাল নিয়ে প্রজনন করে বাংলাদেশের কাঁঠালের একটা জাত তারা তৈরি করবে, তারপর বাংলাদেশের যে কাঁঠালের জাত আছে এটাকে হত্যা করা হবে। আপনি জানেন কি না আমাদের দেশের সকল আমের ইয়ে কিন্তু মানে কি বলে আমের, এটাকে কি বলে জিনোম, সত্য। ইয়া সবগুলা কিন্তু সত্য, সবগুলো কিন্তু জাপানের কাছে। আমাদের দেশে কিছু নাই, আর আমাদের কিন্তু আমাদের লাল শাকও জাপানের আমাদের কাছে? কাছে নাই। হ্যাঁ, আমাদের লাল শাকও আমাদের কাছে নাই কিন্তু। আপনি আপনি দেখেন তো এখন কেন বীজ তরমুজ আছে আমাদের দেশে, আমাদের দেশি তরমুজ কোথায়? কারণ নাই। বিদেশি মানে ক্রস হাইব্রিড তরমুজ। হাইব্রিড তরমুজ সবগুলো আছে, সবগুলো যে এখন আপনি এই যে লাল তীর, আপনার এই কি বলে ব্র্যাক, এরা কাদের কাদের বীজ বিক্রি করে? বিদেশি বীজ বা বিদেশি টেকনোলজি এনা সেই বিদেশি টেকনোলজিতে তৈরি করতেছে। কারণ কি জানেন, আমাদের এগুলো কিছুই না, আমাদের লাল ওই যে কি বলে যে লাল শাকও আমাদের কাছে নাই, ডাটা শাকও আমাদের কাছে নাই এখন আর। হুম, সবাই লিখতেছেন তো, কয়েকজন লিখছেন, সবাই বলতে বেশ কয়েকজন। তুরাগের কথা, তুরাগে লাশ পাওয়া যাচ্ছে, 3টা পাওয়া গেছে পর্যন্ত। 7জন নিখোঁজ ছাত্রলীগ কর্মী হয়েছে, 3জনের লাশ তুরাগে পাওয়া গেছে। হ্যাঁ, খুবই দুঃখজনক। ওই যে 22 তারিখে এরা মিছিল দিছিল আওয়ামী লীগের জন্মবার্ষিকী উপলক্ষে। হুম। এটা এটা আর নিয়ে কোনো ইনডেপথ রিপোর্ট থাকলে একটু আমার যদি কোনো পাঠায়। রিপোর্ট পত্রিকায় এখন পর্যন্ত কোনো রিপোর্ট নেই। আমি তন্ন তন্ন করে খুঁজতেছি, এখন পর্যন্ত সব সামাজিক যোগাযোগ মাধ্যমে। হুম। এখন পর্যন্ত সব সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্র্যাকলেস কান্ট্রি বাংলাদেশ একেবারেই নিয়ন্ত্রণহীন, যার যা ইচ্ছা করতে পারছে। স্বপ্ন নাটুর। হ্যাঁ। আর মতিউর রহমান পুতুল কি লিখছেন, ভাই আপনার তো কন্টেন্ট ভিডিও মানে, আচ্ছা না ভাই, আপনার ধারণা একেবারেই ভুল। আমরা ভিডিও বানাই পয়সার জন্য না, মানুষকে কনসাস করা, মানুষকে সচেতন করা, মানুষকে যদি একটু সচেতন করা যায় দেশ সম্পর্কে, সেই আর কি। আর এটা ওই যে কি বলে মেন্টর মিসি আপনাকে একটা কমেন্ট করছেন, বাংলাদেশ ইকোনমি ইজ নাও অন এ লাইফ সাপোর্টিং ডিভাইস। I don't know how many of you are aware of that fact that banks lately are not allowing clients to liquidate, encash their DPS and so on. অনেক কিছুই আছে এই পর্যন্ত। ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক ছাপিয়ে টাকা দিয়েছে। আমি আপনাকে একটা বাংলাদেশ ব্যাংক থেকে তথ্যটা দিচ্ছি, 80,000 কোটি টাকা, 80,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়েছে। মানে ইউনুস তার 2 বছরে যায় একদম পুরা, আমাদের দেশ বলে না জোগা কইরা ফেলানো, আমাদের দেশে একটা নোয়াখালীরা একটা কয় জোগা, মানে ফাঁকা করে ফেলাইছে আর কি। গত 2 বছরে এমন ভাগা করছে যে 80,000 কোটি টাকা ইনজেক্ট করছে ছাপায়া। কেন? আপনি ইনফ্লেশন হবে না কেন? ইয়ের দাম বাড়বে না কেন? আপনি কেন শসার দাম বাড়বে না, দ্বিগুণ হবে না? এটাই কারণ তো এটা। 80,000 কোটি টাকা এক্সট্রা মানি ইন দ্য মার্কেট। এটা অফিসিয়াল ঘোষণা, আর এর বাইরে কত দিচ্ছে কি জানি, এটা এই সরকার দিয়েছে কিন্তু। আর 2 বছরে কত দিচ্ছে সেটা আমি জানি না, 2 বছরে কত নিয়ে গেছে সেটা আমি জানি না। উনি বলছেন ও গড, 80,000 কোটি টাকা এই 4-5 দিন আগের হিসাব এটা। এই আক্তার বলছে 1,00,000 কোটি টাকা ওই তো ছাপাই দিচ্ছে। ছাপাইছে, হ্যাঁ লিটারালি ছাপাইছে, লিটারালি ছাপাইছে। এগুলো কিন্তু কোনো ইয়ার সিস্টেমের বাইরে ছাপানোর টাকা। কারণ আপনি টাকা ছাপাইতে হলে, হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের ভল্টে টাকা থাকে, কিন্তু টাকা ছাপাতে হলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের নীতিমালার ভিতরে যায় টাকা ছাপাতে হয়, যে আমি এক্সট্রা কত টাকা মার্কেটে রাখবো বা এক্সট্রা কত টাকা আমি আমি সার্কুলেশনে রাখবো। এগুলো কিন্তু বাংলাদেশে এটাই হলো মুদ্রানীতি। সেই মুদ্রানীতির বাইরে বাইরে যায় যেমনি পারে যখন খালি অর্ডার দিয়া দিয়া ছাপাইছে। আপনি বলেন না যে বঙ্গবন্ধুর ছবির বাইরে যে নোটগুলি ছাপাইছে এটা কিসের নোট? এটাই তো ওইসব টাকা সেই সময় তারা যেগুলো লুট করছে। খেয়াল করে দেখেন তো আপনি, এগুলো কিন্তু আমরা বুঝি নাই টেকনিক্যালি, আমাদের লোকজনরা বোঝে না যে টাকা এমনি ছাপাচ্ছে কি কারণে, বঙ্গবন্ধুর উপর রাগ করে ছাপাইতেছে। ঘটনা তা আসলে না কিন্তু, আসলে কিন্তু বঙ্গবন্ধুর উপর রাগ দেখায়া ওইটাকে ব্যবহার করে তারা তাদের মতো করে টাকা ছাপাই নিয়ে গেছে।
তাদের ফায়দা হাসিল করলো আর কি। তাদের ফায়দা হাসিল করছে। এটা 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 বাংলাদেশ ব্যাংকের ভেতরের কথায় আহসান কি আহসান মনসুর ছিল না, এই মনসুরের বুদ্ধি ছিল এটা, যে এইটা তখন মানুষ খাবে, বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে তো মানুষকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা টাকা ছাপায় ফেলতে পারি। মানুষ তো তখন আবেগ, আমরা তো আবেগের জাতি, পঙ্গপাল, আমরা হায় হায় আওয়ামী লীগ তো সব টাকা চুরি করে নিয়ে গেছে, আর বঙ্গবন্ধুর চেহারা আমি দেখতে পারি না, বঙ্গবন্ধু কমাও। তখন কথা এইটাই তারা আমাদের পঙ্গপাল জাতি এদিকে গেছিল, এবং তারা কি করছে, মানুষের দৃষ্টিটা ওই আবেগের দিকে নিয়ে গিয়ে বঙ্গবন্ধুর বিরোধিতার দিকে নিয়ে গিয়ে তারা টাকা চাপায় সরায় নিয়ে চলে গেছে। এটা বাংলাদেশ ব্যাংকের ভেতরের খবর। কত টেকনিক্যালি, কত শয়তানি, কত ধূর্তামির সাথে আহসান এইচ মনসুর এই কাজগুলি করেছে। এগুলো কিন্তু সরকারের ভেতরের লোক অনেকে জানে, কিন্তু কেউ কিছু বলে না। তবে হ্যাঁ, বাংলাদেশ একদিন আবার স্বাধীন হবে, সেই স্বাধীনের পরে কিন্তু এই তথ্যগুলি আসবে। আমাদের কোনো রিপোর্টার কিন্তু এটা দেখে না, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের ফ্লোরে ফ্লোরে আলোচনা। তো আমাদের কোনো বড় বড় রিপোর্টাররা তো ব্যাংক উদ্ধার করে ফেলে। শোনে না তো, এই 80,000 কোটি টাকা একটা শুনছে, শোনে না তো। শুনলে তো এটা কেনই 80,000 কোটি টাকা কি কারণে হইল? 2 বছর তো ইউনুস চালাইছে, কেন এখন 80,000কে 4 মাসে কেন 80,000 কোটি টাকা দিতে হইলো? কেন, কি কারণে? এটা কি ইনভেস্টিগেশন করছে আমাদের কোনো সাংবাদিক, কোনো বন্ধু? করে না, কারণ এটা তাদের কানে যায় না। টাকা ছাপানোর নামে বলছে, তখন কিন্তু একটা কথা উঠছিল, টাকা ছাপাচ্ছে, টাকা ছাপাচ্ছে, তখন কিন্তু আহসানুল মনসুর কিন্তু একটা মনসুর বা মঞ্চুরতে এসে বোধহয় আহসানুল মঞ্চুর মিয়া তখন, হ্যাঁ মনসুর মিয়া তখন বলছিল যে না, বাংলাদেশ ব্যাংকে এরকম টাকা ছাপানো থাকে, আরে টাকা ছাপানো থাকে, কিন্তু সে কিন্তু ওই পলিসিটা করছে যে কি, বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে টাকাগুলি ছাপাও, ওই টাকাগুলি তারা মার্কেটে, এই টাকাই তো এখন মার্কেটে, ওই টাকা মার্কেটে, আর বঙ্গবন্ধুগুলো উঠাই নিয়ে তারা খায় ফেলেছে। হ্যাঁ নিয়ে নিছে এটা, এটা তো আর বাজেয়াপ্ত করে নাই। বঙ্গবন্ধুর নোটগুলো তো বাজেয়াপ্ত করে নাই, বাজেয়াপ্ত করলে একটা কথা ছিল যে বাজেয়াপ্ত করছে, এটা তো নিজেরা নিয়ে গেছে। এটাই আমি বলতেছি যে আমাদের চোখ খোলা, আমরা যে চোখ কান খুললাম, আমরা তো পঙ্গপাল জাতির ভাই। আমাদের মস্তিষ্ক হলো ইয়ার কি বলে ওইটার, ইঁদুরের মস্তিষ্ক, অথবা বলতে পারেন পিঁপড়ার মস্তিষ্ক। একদিকে হাঁটা দিলে তো দিছেই দিছে। এই দেখবেন যে পিঁপড়ার লাখ লাখ শ্রমিক কিন্তু একদিকে হাঁটতেছে, কোন দিকে হাঁটতেছে, ওখানে একটা ভাত পাওয়া গেছে, ভাতের পিছনে কিন্তু লাখ লাখ হাঁটা শুরু করে দিছে, কিন্তু লাখ লাখ ওখানে যায় দেখলো কি মাত্র একটা ভাত। আমরা কিন্তু এই ভাতের পিছনে, একটা ভাতের পিছনে কিন্তু আমরা লাখ লাখ লোক নেমে পড়ি, মানুষ মেরে ফেলাই, খুন করে ফেলাই, সবকিছু করে। আবার খুন হওয়ার পরে মানুষের কোনো পরিবর্তন নাই। পুলিশ বাহিনীর অবস্থা দেখেন, কোনো পরিবর্তন আছে ওদের, কোনো বিবেকের মধ্যে কোনো পরিবর্তন আছে? এতগুলি লোক মরছে, এতগুলি ইয়ে করছে, এই পুলিশ বাহিনী, আপনি ভাবেন যে পুলিশ বাহিনী এখন মানুষ মেরে তুরাগে ফেলা দিচ্ছে। এই পুলিশ বাহিনী যে মায়ের কাছ থেকে বুঝে নিয়ে আসা সন্তানকে মা পরের দিন হাসপাতালে যে মৃত পায়, এই পুলিশ বাহিনী, আমরা এদের পক্ষে আমরা কথা বলি, এদের উপর নির্যাতনের কথা বলি, আমাকে আশ্চর্য লাগে জানেন। মানে এদের কোনো বোধোদয় হবে না, মানুষ তারা, তাদের পক্ষেও যারা থাকে তারাও কিন্তু লজ্জিত হয়, এমন অবস্থা করে ছাড়ে আমাদেরকে। মায়ের কাছ থেকে নিয়ে গেছে যে আমরা তার বিরুদ্ধে মাদকের ইয়ে আছে, আমরা তার সাথে কথা বলবো, এই জন্য নিয়ে আসে, আপনারা থানায় আসেন। থানায় আসার পরে তো থানায় যেতে চাইছে, তখন তার কাছে টাকা চাইছে, 1 লাখ টাকা দেন, পরে কইছে 80,000 টাকা দিলে হবে, 80,000, মা পরে আবার 1 লাখ টাকা, মা 1 লাখ টাকা নিয়ে যখন রওনা দিচ্ছে, তখন বলছে আপনি হাসপাতালে যান, আপনার সন্তান হাসপাতালে আছে। হাসপাতালে যায় দেখে লাশ। এই পুলিশ বাহিনী যে পুলিশ বাহিনীকে পিটায় মারছে মানুষ, ভুলে গেছে 2 মাসের মাথায় ভুলে গেছে এরা, যে আবার কিন্তু পিটানি খেতে পারে। এবার কিন্তু গণপিটনি হবে, চিন্তা করেন না। যে রোষ তৈরি করা হচ্ছে, যে ক্ষোভ তৈরি করা হচ্ছে, এটা কিন্তু পুলিশ বাহিনীর জন্য, আমার ধারণা ফাইনালি বাংলাদেশের পুলিশ বাহিনী ডিসম্যান্টেল হয়ে যেতে পারে, এটা নাম অন্য কিছু হইতে পারে। খুবই খুবই বিপজ্জনক অবস্থায় আছি আমরা, দেশ যে কোন পথে যাচ্ছে কে জানে। সেই দেশের যা করে করুক, শুধু যদি লীগের নেতাকর্মীদের অত্যাচার না করতো তবু ঠিক ছিল, কিন্তু দুঃখের বিষয় এই হারামিরা দেশের সাথে সাথে দেশের জনগণকে হত্যা করছে আর কি। আর একজন লিখছেন, শুভসুর লিখছেন, আচ্ছা আজ দেখলাম ধামরাইয়ে জাতীয় পতাকার নিচে তার উপরে আইএস এর পতাকা, এখন কি জাতীয় পতাকার অমান্য হয় না? যত দোষ ছিল ধামরাই পর্যন্ত এসে পড়ছে না? ঢাকায় কবে শুরু হবে? একদম এই না, ইয়েতে কোন ফ্লাইওভারে, তো হানিফ ফ্লাইওভারই তো মনে হয়
না সেটা তো তার একটা নাট্যমন্ত্রী। ছোটখাটো, কিন্তু আমার কথা হলো ওই যে মিছিল যেগুলো হিজবুত তাহরিরের, সেই মিছিলগুলো যেটা 5ই আগস্টের পর পর কয়েকটা দেখা গেছিল, তারপরে তো এটা বন্ধ হয়েছে। 5ই আগস্টে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তার বিরাট হ্যাঁ মোটর হ্যাঁ মিছিল করলো, হ্যাঁ হ্যাঁ। বাইক এখন মিছিল। এখন সেটা বিভিন্ন জেলা ঘুরে এখন ধামরাই পর্যন্ত পৌঁছায় গেছে, মানে আসতেছে, তারা লং মার্চ করতেছে। এই যে আবার ইয়ে লেখছেন, টোটালি ট্রোলি হ্যাপেন্ড দোজ গার্মেন্টস ওয়ার্কার্স who lost their jobs and went back to their নেটিভ ভিলেজেস। native village. এই পর্যন্ত ছিল আজকে আমরা শুনলাম, নিশ্চয়ই এতক্ষণ সাইফুল ভাইয়ের কথা শুনলাম, বিশেষ করে আমাদের যে সাদা হুজুর আর যেভাবে হুমকি দামকি দিচ্ছেন সেটা শুনলাম। আবার বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে মুক্তিযোদ্ধাদের সঙ্গে জুলাই যোদ্ধা বা জুলাই জঙ্গি, সাইফুল ভাইয়ের ভাষায় বলি জুলাই জঙ্গি যোদ্ধা, তাদের ভাতার মিল করে ফেলেন। খুবই দুঃখজনক ওই যে ছবি। ওই যে বলে না যে ওই যে আপনি চাইলে তো চুঙ্গা থেকে লেজ বাইর করলেও তো লেজ তো বাঁকাই থাকে। লেঞ্জা হাইড করা ভেরি ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট একেবারে। উত্তরার দিয়াবাড়ি তো এই পতাকা ভর্তি, আহা, উত্তরার দিয়াবাড়ি থেকে ওই পতাকা ভর্তি, দিয়াবাড়ি এলাকা মানে চলে আসছে একদম শহরেই। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করতে চাই। এতক্ষণ যারা ছিলেন, দেখছেন, দেখবেন, সবার প্রতি অনুরোধ, বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আবারও বলে রাখি, এই সাইফুল ভাই চেষ্টা করতেছেন, নিশ্চয়ই সাইফুল স্টুডিওতে চোখ রাখবেন, তাইলে আপনারা আরো আপডেট জানতে পারবেন চীন নিয়ে, যদি সাইফুল ভাই না পান। ইন ডেপথ আপডেট না, ইনডেপথ, আমি ইনডেপথ যদি পাই, ইনডেপথের কথাই, আমি ইনডেপথের কথাই বলছি, আমি আচ্ছা। বলছি একদম ইনডেপথ, আমি এটা শেষ করি নাই কথাটা, আপনি তো মানে সাইফুল ভাই যদি পান, আমি এটা বলছি যদি সব তথ্য পান তাহলে ইনডেপথ আলোচনা শুনতে পারবেন নিশ্চয়ই। আর আমাদের সঙ্গে থাকবেন সবসময়। আলোচনা না, এটা আমার একা বকবক, বিশ্লেষণ, না একা বকবক, এটা বলে যে কি বলে না, মনোলগ, পডকাস্ট বলে, পডকাস্ট মনোলগ, বা মনোলগ, মনোলগ বাংলা এটা বলতে হলে একা বকবক। এটা আপনার আপনার আবিষ্কার, একা বকবক। আমি নিজেরটারে একা বকবক বলি, যে এটা আমি একা একা বকবক বকবক। করছি। না, দর্শক তো থাকে সামনে, আপনি তো বকবক করলে দর্শক তো কমেন্ট করবে, শুনবে, অসুবিধা না, নেই। দর্শকের কমেন্টের পরে দুই পক্ষের কথা হয়, তা নাহলে একা বকবকই হয়। ওকে, সবাইকে ধন্যবাদ, সব যে যেখানে আছেন ভালো থাকবেন। আর সবাই যে যেখানকার সময়ের শুভেচ্ছা। বাংলাদেশে ভারতে যারা আছেন তাদের রাতের শুভেচ্ছা, ঘুমাতে যান। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তে যে বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, এই জুলাই জঙ্গিদেরকে যেখানে পাবেন, ইনক্লুডিং ইউনুস এবং তার বাহিনী সহ যাদেরকে পাবেন, একটু হ্যাকলিং করবেন, একটু নাজেহাল করবেন, পারলে একটু ডিম মারবেন, পারলে একটু শুরুয়া মেরে দেবেন। আর ইউনুসের সকল প্রোডাক্ট বর্জন করে জানায় দেন যে ইউনুসকে আমরা ঘৃণা করি। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।